দেয়। জ্যোতিও ওনার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে, একটু দূরে সরে দাঁড়িয়ে বলে, বসুন আব্বা। না বড় বৌমা, বসবো না। তা ভালো আছো তো? এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না আব্বা, আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। যাক, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? জি আব্বা। জ্যোতি বুঝতে পারে ইরানের বাবা এসবের জন্য আসেনি, তাই নিজ থেকেই জানতে চায়, কিছু হয়েছে আব্বা? আমাকে কি কিছু বলবেন? একটা জিনিস চাওয়ার ছিল, কি করে বলি বলো তো বৌমা? এত জড়তার কি আছে আব্বা, বলে ফেলুন না। আসলে বৌমা, তোমার কাছে কিছু টাকা হবে? কিছু মনে করো না বৌমা, খুব দরকার, আর আমি আবার পরে তোমায় দিয়ে দিব। জ্যোতি ভেবে পাচ্ছে না ওর কাছে টাকা চাইতে এসেছে ইরানের বাবা। নিজেকে সামলে বলে, কত লাগবে আব্বা? এই 1000-2 হলেই হবে। এত তো নেই আব্বা, 1500 আছে। তাহলে তাই দাও। জ্যোতি মাথা নাড়িয়ে টাকা বের করে শ্বশুরকে দেয়। উনি টাকা নিয়ে তাড়াতাড়ি চলে যায়। এই কথা আর ইরানকে জানায় না, জানালে হয়তো ইরান তার বাবাকে কথা শোনাবে। তাই জ্যোতি এটাও জানতে পারলো না শ্বশুর কোনো দরকারে তার থেকে টাকা নিয়ে গেছে। কারণ জানলে হয়তো কখনোই দিত না টাকাগুলো। কে জানতো জ্যোতির হাসতে হাসতে বলা কথাগুলো তার জন্য বিপদ ডেকে আনবে। ওই দিন কারেন্ট নিয়ে জ্যোতির করা কাজটা দাদির সাথে জ্যোতি বলে বলে হাসতেছিল। সবাইকে কেমন গরমে নাকা নিচুবানি খাইয়েছে, কিন্তু বুঝতেই পারেনি দাদির সাথে বলা কথাগুলো ইমনের বউ লিমাও শুনে ফেলেছে। লিমা গিয়ে সোজা তাসলিমা বানুকে জানিয়ে দেয় জ্যোতির করা কাজের কথা। তাসলিমা বানু কথাগুলো শুনে রাগে জ্বলে ওঠে। কত বড় সাহস মেয়ের! এর একটা ব্যবস্থা করতে হবে, এর আগে ওই বুড়ি মহিলাকে দেখে নিবে তসলিমা বানু। যাবার সময় বসার ঘর থেকে দেখতে পায় জ্যোতি আর ঈশান কি নিয়ে যেন কথা বলছে। তাসলিমা বানুকে দেখেই দুইজন চুপ হয়ে যায়। তাসলিমা বানু রাগী চোখে তাকিয়ে হন হন করতে করতে চলে যায়। হাস করে দরজার ভিতর প্রবেশ করে, কি হলো তাসলিমা? ঘরের দরজা ভেঙে ফেলার চিন্তা ভাবনা করছো নাকি? শুধু ঘর কেন, সব কিছু ভেঙে জ্বালিয়ে দিব। আপনার কোনো সমস্যা? দল পাকিয়েছেন না 2 দিনের সেই মেয়েটার সাথে মিলে? পেটে পেটে কি শয়তানি এই মেয়ের! এই মেয়ে তো যে কোনো কিছু করতে পারবে। রাতে আমাদের সকলকে গরমে নাকানি চোকানি খাইয়েছে এই মেয়ে, সাহসে ভরা। আর আপনিও তাতে সায় জানিয়েছেন। এই মেয়ের থেকে তো সাবধানে থাকতে হবে, কখন কি করে ফেলে না জানি, আমাদের কি করে ফাঁসিয়ে দেয়। আমার ছোট ছেলের সাথে দেখে আসলাম, কথা বলছে। নিজের বর তো দেশে নাই, আমার ছেলের দিকে আবার নজর দেয়নি তো। আমার ছেলে তো সৎ সরল, বুদ্ধি নেই। ওই মেয়ে না নিজের জালে আমার ছেলেকে ফাঁসায়। তাসলিমা বানুর কথা শুনে ইরানের দাদি গর্জে ওঠে। তাসলিমা, মুখ সামনে কথা বলো। এর মধ্যে আর একটা কণ্ঠ ভেসে আসে। দাদি থামাচ্ছ কেন? আমিও দেখতে চাই ওই নিচু মনের মহিলা আর কত নিচে নামতে পারে। ইরান এত সময় তার দাদির সাথে কথা বলতে ছিল। তাসলিমা বানুর কথা শুনে চুপ ছিল, নীরবে সবই শুনছিল। ফোন লাউডে ছিল, ইরান বলা কথাগুলো তাসলিমা বানুও শুনতে পাচ্ছে। দাদি, ওই মহিলাকে বলে দাও সবাই ওই মহিলার মতো না। অন্যের জিনিসের উপর সবার আবার নজর পড়ে না। নিজে কি করে অন্যকে খারাপ বলে, যখন নিজেই এতটা খারাপ। নিজের বোনের সংসারকে নিজের করে নিয়েছে। নিজের বোনের স্বামীর উপর যেই মহিলার নজর পড়ে সে কতটা ভালো। এই লোভী মহিলা যেন আমার বউকে একটা খারাপ বা কটু কথা বলা তো দূর, একটু খারাপ আচরণ করার স্পর্ধাও না দেখায়। যদি দেখাতে যায় আমি ইরহান কতটা খারাপ তা হাড়ে হাড়ে টের পাবে। বলেই ইরান কল কেটে দেয়। ইরানের দাদি তাসলিমা বানুর দিকে তাকিয়ে মনে মনে হাসে আর বলে, বেশ হয়েছে, একেবারে উচিত শিক্ষা হয়েছে। রাতের বেলা জ্যোতি শুয়ে শুয়ে ইরানের কলের অপেক্ষা করছে। কিন্তু প্রতিদিন যেই সময় কল দেয় আজ তো অনেক আগেই পেরিয়ে গেছে, কিন্তু এখনো কল আসছে না কেন? জ্যোতি ইরানের কলে অপেক্ষা করতে করতে একসময় চোখটা লেগে যায়। তখনই ইরানের ভিডিও কল আসে। জ্যোতি রিসিভ করে ঘুমো ঘুমো কণ্ঠে হ্যালো বলতেই ইরান বলে ওঠে, জ্যোতি রানী, ঘুমোচ্ছিলে? না, চোখটা একটু লেগে গিয়েছিল, এই আর কি। তাড়াতাড়ি গিয়ে চোখে পানি দিয়ে আসে।
জ্যোতি ইরানের কথা মতো চোখে পানি দিয়ে আসে। ফোনের স্ক্রিনে ইরানের মুখের দিকে তাকাতে ইরান বলে ওঠে, তোমার চোখ বন্ধ করো তো। জ্যোতি জানতে চায়। কেন? আহা, করোই না। জ্যোতি চোখ বন্ধ করে। 2 মিনিট পর খুলতে বললে খোলে। চোখ খুলে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। ইরান হেসে বলে, আমার বউয়ের কাছে যাওয়ার টিকিট। জ্যোতি এখনো চুপচাপ চেয়ে আছে। তুমি কি খুশি হওনি? আমি কিন্তু আসছি পরশু রাতে, মাঝখানে শুধু একটা দিন বাকি। এটা কি সত্যি? একদম সত্যি। সত্যি করতে পারছি না, আপনি সত্যি আসবেন? জ্যোতির কথায় ইরান হাসে। তারপর ব্যাক ক্যামেরা দিয়ে লাগেজগুলো দেখায়। একটা অর্ধেক গোছানো হয়েছে সেটাও দেখায়। এবার তো আমার জ্যোতি রানীর বিশ্বাস হয়েছে নাকি? তবুও যদি না বিশ্বাস হয় তাহলে সামনে পেয়ে আমার হাতে একটা চিমটি কেটে নিও, কেমন? তাহলে নিশ্চয়ই বিশ্বাস হবে আমি সত্যি তোমার সামনে। ভেবেছিলাম তোমাকে না জানিয়ে যাব, হুট করে তোমার সামনে পড়লে তুমি কি রকম রিয়াকশন দাও তা দেখব। পরে আমারই তর সইল না, বলে দিলাম তোমায়। আপনার আমাকে আরো আগে জানানোর দরকার ছিল, এটা আপনি একদম ঠিক করেননি। ওর উল্টে বলে জ্যোতি। আগে জানালে কি করতে? সব পরিকল্পনা করে রাখতে নাকি কিভাবে বরকে ভালোবাসবে? ধ্যাত, আপনিও না সব সময় শুধু মজা। সবকিছুরই একটা প্রস্তুতি থাকে, তাই না? বাড়ি ঘর গোছ গাছ করা লাগবে না, রুম গোছাতে হবে। কিছু করতে হবে না, আমি মেহমান যাচ্ছি না ওই বাড়িতে, ঠিক আছে? বাড়িতে সবাইকে বলেছেন? দাদিকে জানিয়েছি একটু আগে। দাদি কাল বাড়ির সকলকে জানিয়ে দিবে। তোমার মামা মামিকেও জানানো শেষ। ওদের বলেছিলাম আসার জন্য, কিন্তু কাজের জন্য নাকি আসতে পারবে না, তাই তোমার বোন দিনাকে কাল পাঠিয়ে দিবে। আপনার সব দিকেই নজর আছে। তা ঠিক, তবে আমার জ্যোতি রানীর দিকে একটু বেশি আর স্পেশাল নজর। জ্যোতি ইরানের কথা মুচকি হাসে। এবার ঝটপট বলে ফেলো তো জ্যোতি রানী, তোমার জন্য কি কি আনবো? আমি অবশ্য আমার পছন্দ মতো নিয়েছি, তোমার আলাদা করেও তো পছন্দ আছে, তাই বলে ফেলো। আমার সবচেয়ে পছন্দের জিনিসটা হলেন আপনি। আপনি আসতেছেন, এর চেয়ে বেশি কিছু আর আমি চাই না। যা কিনেছেন তাই হবে, আলাদা করে আর কেনা লাগবে না। আমার বউটা আজকাল বেশ রোমান্টিক হয়ে গেছে দেখছি। খবরদার, এখন কোনো বাজে কথা বলে একদম আমায় লজ্জা দেবেন না, বলে দিলাম। আছে বলে আর লজ্জা দিব না, সামনে গিয়েই এবার বউকে লজ্জায় ফেলবো। পরের দিন ইরানের দাদি বাড়িতে সকলকেই জানায় ইরান দেশে আসার কথা। বাড়িতে যেন খুশির আমেজ পড়ে গেছে মুহূর্তের মাঝে। কেউ কেউ ইরান আসছে এত খুশি, আর কেউ কেউ ইরান বিদেশে জিনিসপত্র নিয়ে আসছে এতেই খুশি। দিনাও এসে উপস্থিত হয়েছে। দিনার বাবা একটা রিক্সা ভাড়া করে পাঠিয়ে দিয়েছে। জ্যোতি যতটুকু পেরেছে নিজের রুমটা গুছিয়ে নিয়েছে। ইরানের জন্য কি কি রান্না করবে সব ঠিক করে রেখেছে। দাদির কাছ থেকে আগেই ইরানের পছন্দের খাবার কি কি জেনে নিয়েছে। যা যা লাগবে রান্না করতে ঈশানের হাতে বাজার করে সব আনিয়ে রেখেছে। জ্যোতি আজ ভীষণ খুশি, মনে আনন্দে সব কাজ করে চলেছে। আর একটা দিন, তারপর তার মানুষটা নিজের কাছে থাকবে, হাত বাড়িয়ে ছুতে পারবে। এতদিন যাকে মোবাইলের স্ক্রিনে দেখে এসেছে তাকে সে সামনাসামনি দেখতে পারবে। মনে মনে যেমন আনন্দ হচ্ছে, তেমন ভেতরে একটা জড়তাও কাজ করছে। ইরানের সামনে গিয়ে কি করে দাঁড়াবে সে? লজ্জায় অস্বস্তিতে সামনে বেশি সময় থাকতে পারবে না বলে মনে হচ্ছে না। ইরহান তার সামনে এসে দাঁড়াবে ভাবলেই যেমন হাত পা ঠান্ডা হয়ে যায়। পরের দিন ইরহানকে আনার জন্য এয়ারপোর্টে যাবে। সকলের আগে ইমনের বউ লিমা তৈরি হয়ে গেছে। ইমন অবশ্য যাবে না, লিমা সেজেগুজে সেজে আছে। তাসলিমান ও ইরহানের বাবা ঈশান দিনা যাবে ইরহানকে আনার জন্য। ইরহানের দাদি যাবে না, বয়স হয়েছে, এতটা পথ যেতে পারবে না। তারপর তিনি আবার গাড়িতে চড়তে পারে না। এর মধ্যে জ্যোতিও যাবে না। ইরহানের দাদি দিনা ঈশান কেউ রাজি করতে পারেনি জ্যোতিকে এয়ারপোর্টে যাওয়ার জন্য। তার এক কথা, ইরহান যেন সুস্থভাবে ও সই সলামত আসতে পারে, এর জন্য সে আজ রোজা রেখেছে। ইরহানকে আনার জন্য যাবে না। ওরা অনেক বলেও রাজি করাতে পারেনি। জ্যোতি যাবে না বলে দিনাও চায়নি যেতে, কিন্তু জ্যোতি জোর করে পাঠিয়েছে। কেউ তো আর জানে না জ্যোতি কি পরিস্থিতিতে আছে। ইরহানের সামনে সে কি করে যাবে এই ভাবনায় ভেতরে ভেতরে গুমড়ে মরছে। সকলে ইরহানকে আনার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
অন্যদিকে জ্যোতি তার বরমহাশয়ের জন্য নানান ধরনের রান্নাতে মত্ত হয়। ইরান দেশের মাটিতে পা দিয়ে যাকে আগে দেখতে চেয়েছিল সেই মুখটা সবার আগে দেখবে বলে বিমানে বসেও কত শত কল্পনা সাজিয়েছিল, সেই বহু কাঙ্ক্ষিত মুখটাও দেখা পায়নি। এদিক ওদিক চোখ ঘুরিয়েও তার জ্যোতি রানীকে দেখা মেলেনি। ইরান এটা জানতো তার দাদি তাকে নিতে আসবে না, কিন্তু জ্যোতিও যে আসবে না সেটা সে জানতো না। তবুও ইরান ভেবে নিয়েছে হয়তো গাড়িতে আসছে জ্যোতি, তাই সকলের সাথে কুশল বিনিময় করে তাড়াতাড়ি গাড়ির উদ্দেশ্যে যায়। গাড়ির কাছে গিয়েও ইরান নিরাশ হয়, তার জ্যোতি রানী নেই। ঈশানের কাছে জিজ্ঞাসা করে জানতে পারে জ্যোতি আসেনি। ইরান আর কথা বাড়ায় না, চুপচাপ গাড়িতে উঠে বসে। লিমা আর তাসলিমা বানু পারলে এখানেই সব লাগেজ খুলে ফেলে, কিন্তু ইরানের জন্য পারেনি। ইরান ঈশানকে নির্দেশনা দিয়েছে লাগেজগুলো সাবধানে গাড়িতে তোলার জন্য। জ্যোতি সব কাজ সেরে দাদির রুমে বসে আছে, দাদির সাথে গল্প করতে। আর দাদি কিছু সময় পর পর বলছে, কিলো কই তোরই কয়টা বাজে? আমার বড় ভাই এখনো আসে না কেন? এত সময় তো এসে পড়ার কথা, আসতেছে না কেন? একটা ফোন দে না, দেখ ওরা কোথায় আছে। এই নিয়ে কয়েকবার বলে ফেলেছে কথাগুলো। জ্যোতি এসে পড়বে বলে থামিয়ে দিচ্ছে। এদিকে সময় যতই যাচ্ছে জ্যোতির ভিতরটা কণ্ঠা আরো বেড়ে চলেছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। এর মধ্যে গাড়ির হর্ন বেজে ওঠে। জ্যোতির কলিজাটা মোচড় দিয়ে ওঠে, বুঝে গেছে ইরহানরা এসে গেছে। কাপা কাপা গলায় বলে ওঠে, দাদি ওনারা মনে হয় এসে গেছে। ইরানের দাদি তাড়াতাড়ি জ্যোতিকে আসতে বলে বেরিয়ে যায়। জ্যোতিও সুযোগ নিয়ে নিজের রুমে চলে যায়। দাদির গলা শোনা যাচ্ছে, ইরানের সাথে কত কথা বলছে, আবার জ্যোতিকেও ডাকছে যাওয়ার জন্য। জ্যোতি বুকে দুঃখকানি বেড়ে চলেছে, মনে মনে আল্লাহকে ডাকছে। চোখ বন্ধ করে আলমারিতে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। কিছু সময়ের মধ্যে কাঁধে কারোর হাতে ছোঁয়া পায়। চোখ মেলে তাকায় জ্যোতি। চোখের কোণ ঘেঁষে অবাধ্য নোনা জলগুলো বয়ে চলেছে। তার সামনে তার ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে, যেই মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে জ্যোতি ঘুমিয়ে যেত, যার কথা ভেবে মন ভালো হয়ে যেত, মুচকি মুচকি হাসতো। আজ এখন সে তার সামনে তার মানুষটা দাঁড়িয়ে আছে। মুখে ক্লান্তির ছাপ থাকলেও ঠোঁটের কোণে হাসি। জ্যোতির দিকে তাকিয়ে ব্রু নাচায়। জ্যোতি হাতটা নিজের হাতের মুঠো নিয়ে বলে ওঠে, চিমটি কেটে দেখো তো জ্যোতি রানী, আমি সত্যি এসেছি কিনা। ইরানের মুখের কথা আর সমাপ্ত করতে পারেনি, তার আগেই জ্যোতির শরীর সমস্ত ভার ছেড়ে দিয়ে পড়ে যেতে নেয়। জ্যোতি বলেই ইরান তাড়াতাড়ি জ্যোতিকে নিজের সাথে আবদ্ধ করে আগলে নেয়। ইরান হতভম্ব হয়ে গেছে, জ্যোতির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা কি হলো? এই জ্যোতি, কি হয়েছে তোমার? জ্যোতি ইরানের বুকে মাথা ঠেকিয়ে পড়ে আছে, হাত পা কাঁপছে। কি হয়েছে বলো তো? খারাপ লাগছে? এমন করে কাঁপছো কেন? জ্যোতিকে ইরান প্রশ্ন করে, পরের মুহূর্তে কিছু একটা মনে পড়ে যাবার ভঙ্গিতে বলে ওঠে, তুমি কি আমাকে দেখে কাঁপছো? আমাকে দেখে কি হুট করে ভয় পেয়েছো? শান্ত হও, আমি তো। আচ্ছা বাবা, আমি না হয় চলে যাচ্ছি, তবুও এমন করে মৃগী রোগীর মতো কাঁপাকাঁপি বন্ধ করো। জ্যোতি এবার ইরানের পিছনের শার্টটা কামছে ধরে। না, কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। ইরান জ্যোতিকে নিয়ে বিছানায় বসে। এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দেয়। জ্যোতি নিজেকে ঠিক করার চেষ্টা করে উঠে দাঁড়ায়। আরে উঠছো কেন? চুপচাপ এখানে বসো। স্বাভাবিক হওনি এখনো? পরে যাবা। রোজা রেখেছি, আজান দিয়ে দিয়েছে, ইফতার করব তো, অন্তত পানি তো খেতে হবে। কি রোজা রাখছো? কিন্তু এখন কিসের রোজা? জ্যোতি এবার কিছুটা লজ্জা পেয়ে গেল, মিনমিনিয়ে বলে, আসলে আপনি যেন ঠিকঠাক ভাবে আসতে পারেন, তার জন্যই রেখেছি আর কি। বাহ, বউ আমার সহি সালামত আসতে পারে সেজন্য রোজা রেখেছে, কিন্তু আমাকে দেখে আবার কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যেতে নিয়েছিল। মোমো মোটেও না। থাক, এবার তাড়াতাড়ি পানি খাও। আর তোমার খাবার কই? ফল টল কেটে রাখোনি? হ্যাঁ রেখেছি তো, পানি খেয়ে যাচ্ছি, তারপর খেয়ে নিব। আর যেতে হবে না, কোথায় আছে বলো, আমি নিয়ে আসছি। আপনাকে আনতে হবে না, আপনি জামা কাপড় বদলে হাত পা ধুয়ে বিশ্রাম নিন। তুমি চুপ থাকো, পানি খাও, আমি আসছি। বলেই
ইরহান দরজা খুলে বের হতে নেয়। এর মধ্যেই দেখতে পায় দিনা আসছে। ইরহান হাসি মুখে কিছু বলতে নেবে তার আগেই দিনা বলে ওঠে, দুলাভাই, এটা আপুর জন্য দাদি দিয়েছে। প্লেটটা ইরানের হাতে ধরিয়ে দিনা দৌড়ে চলে যায়। ইরান আর কিছু না ভেবে প্লেটটা এনে বিছানায় রাখে। জুতিকে চুপচাপ বসে খেতে বলে ইরান বাথরুমে চলে যায়। হাত মুখ ধুয়ে এসে ইরান বসার ঘরে এসে দেখে তাসলিমা বানু আর লিমা লাগেজগুলো নাড়াচাড়া করছে, খোলার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। কি করছো তোমরা? জানতে চায় ইরান। ইরানের গলা শুনে লিমা বেশ ঘাবড়ে যায়, সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আমতা আমতা করে বলে, কিছু না ভাইয়া, আসলে লাগেজগুলো দেখছিলাম আর কি। ইরান ওদের কিছু আর না বলে বসার ঘর থেকে নিজের লাগেজটা নিয়ে আসে। ওই লাগেজগুলো ঈশানকে বলে যেন এনে ইরানের রুমে দিয়ে যায়। ঈশান কথা মতো সবগুলো লাগেজ ইরানের রুমে দিয়ে যায়। তাসলিমা বানু, লিমা, ইরহানের বাবা সকলেই লাগেজ খোলার অপেক্ষায় বসেছিল। কিন্তু ইরহানের করা এমন কাণ্ডে সবাই মনে ক্ষুণ্ণ হয়। ওরা মুখিয়ে আছে ওদের জন্য কি এনেছে তা দেখার জন্য। আর ইরহান কিনা সব লাগেজ তার রুমে নিয়ে রাখতে বলেছে। কিছু বলতে নেবে তাসলিমা বানু, তার আগেই ইরহানের দাদি আটকে দেয়। এত তাড়া কিসের তাসলিমা? মুখ দেখে মনে হচ্ছে সহ্য হচ্ছে না। এতগুলো লাগেজ যখন এনেছে নিশ্চয়ই তোমাদের জন্য এনেছে। আমার নাতির সব দিকেই নজর থাকে। এত সময় অপেক্ষা করতে পেরেছো, আর একটা রাত অপেক্ষা করতে পারবে না? গিয়ে হাত মুখ ধোও, তারপর এসে খাবার দাও সকলকে। আজ একটু তাড়াতাড়ি খেয়ে নিব সকলে। এমনিতেই সকলে খুব ক্লান্ত। ইরান রুমে এসে নিজের লাগেজ খুলতে থাকে। জ্যোতি সেটা দেখে বলে, দিন আমি খুলে জামা বের করে দিই। এইটুকু আমি পারবো। তারপর ইরান একটা টি শার্ট আর ট্রাউজার পরে আসে। এসে দেখে জ্যোতি এখনো প্লেট নিয়ে বসে আছে। এখন এই কয়েক টুকরো ফল নিয়ে বসে আছো? খেতে পারছি না। এটা পারবে কেন? পারো তো শুধু কাপাকাপি করতে। আপনি খান না আমার সাথে। সেটা তো খেতেই পারি যদি কেউ খাইয়ে দেয়, কিন্তু আবার না খাইয়ে দিতে গিয়ে একটু আগে যতটুকু বাকি ছিল ততটুকু শেষ করে। কি? অজ্ঞান হওয়া। একটু আগে তো হতে হওনি, এখন আবার খাইয়ে দিতে গিয়ে অজ্ঞান হয়ে যাবে না তো? ধ্যাৎ, আপনি আমার সাথে মজা নিচ্ছেন। ইরান আর কথা না বাড়িয়ে নিজের প্লেট থেকে 2 টুকরো ফল নিয়ে খায়। তারপর রুম থেকে বের হয়ে দাদির রুমে চলে যায়। অনেক সময় ধরে দাদির সাথে আড্ডায় মশগুল হয়। সাথে গিয়ে ঈশান আর দিনাও যুক্ত হয়। রাত 8টার দিকে জ্যোতি গিয়ে সকলকে ডেকে আনে খাবার জন্য। খেতে বসে ইরান খাবারের আইটেম দেখে পুরাই অবাক। তারপর সব তার পছন্দের। বুঝলি দাদু ভাই, সব কিন্তু তোর বউ তার ভালোবাসা দিয়ে রান্না করেছে তোর জন্য। ইরান চোখ উঠিয়ে জ্যোতির দিকে তাকায়। তখন জ্যোতিও ইরানের দিকে তাকিয়েছিল। দুজনেরই চোখাচোখি হয়ে যায়। ইরান গলা খাকারি দিয়ে বলে, সবই ঠিক আছে, কিন্তু জ্যোতি তুমি এত কিছু রোজা রেখে কেন করতে গেছো? খান আপনি, আমার করতে কোনো সমস্যা হবে। তাসলিমা বানু, লিমা, ইমন, দিনা, ঈশান সকলেই বসে পড়েছে খাবার জন্য। জ্যোতি নিজের হাতে বেড়ে দিচ্ছে। ইরহান জ্যোতিকেও ওদের সাথে বসতে বলে। জ্যোতি সম্মতি জানিয়ে বসতে যাবে, এমন সময় তাসলিমা বানু বলে ওঠে, বেড়ে দিচ্ছে ঠিক না, আর তাছাড়া নিজের স্বামী খেয়ে বেশি হলে বউদের খাওয়া উচিত। তাসলিমা বানু ভাবছে ইরহান হয়তো ওনার কথা শুনে খুশি হবে, কিন্তু ইরহানের কথা শুনে তাসলিমা বানুর গলায় খাবার আটকে যায়, কাঁচতে থাকে। তাই নাকি? তো আপনি আর ইমনের বউ কেন বসে পড়েছেন নিজেদের স্বামীর সাথে খেতে? নাকি আমার বউয়ের জন্য শুধু কথাটা বলেছেন? তাহলে শুনে রাখুন, আমার বউকে আমি খেয়ে বেশি হলে তারপর খেতে হবে না। তার গুরুত্ব আমার কাছে সব সময় আমার উপরে থাকবে। যদি কখনো দরকার হয় তাহলে আমার বউ খেয়ে বেশি হলে তবেই আমি খাবো। ইরহানের কথা শুনে জ্যোতির মনটা ভালো লাগায় ভরে গেছে। সকলেই চুপচাপ খাওয়া শেষ করে। ইরহান ফাঁক বুঝে জ্যোতির হাতে নিজের হাতের মুঠো নিয়ে চুমু খেয়ে ফিসফিস করে বলে, আজ বহু বছর পর নিজের পরম আপনজনের ভালোবাসা দিয়ে রান্না করা খাবার খেলাম। মন আর পেট দুটোই তৃপ্তিতে ভরে গেছে। বলেই ইরহান নিজের রুমে চলে যায়। জ্যোতি ইরহানের যাওয়ার দিকে তো আরেকবার নিজের হাতের দিকে তাকায়। সবকিছু গুছিয়ে রাখতে রাখতে কিছুটা রাত হয়ে যায়। এর মধ্যে জ্যোতি ইচ্ছা করে একটু দেরি করে কাজ সম্পূর্ণ করেছে। বুকে থুতু দিয়ে রুমের দিকে এগিয়ে যায়। আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে ইরহান ঘুমিয়ে গেছে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।